আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু হানিফ, মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের 2016তম ব্যাচ। বর্তমানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আশা করি সকলেই ভালো আছেন। নতুনদের ভাবনায় মোহনগঞ্জ এডুকেশন পয়েন্ট থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে। তো আমি অধ্যায়ভিত্তিক আলোচনা করব ইনশাল্লাহ। আজকে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় হচ্ছে হিসাব বিজ্ঞানের ধারণা ও পরিচিতি। সো এই অধ্যায় মূলত থিওরিটিক্যাল একটা অধ্যায়। এই অধ্যায় শেষে আমরা জানতে পারবো হিসাব বিজ্ঞানের ধারণা এবং সংজ্ঞা, হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্য এবং হিসাব বিজ্ঞানের উৎপত্তি, হিসাব তত্ত্বের ব্যবহারকারী সম্পর্কে এবং মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা। সো আমরা প্রথমে হিসাব বিজ্ঞানের ধারণা সম্পর্কে জেনে নিই। হিসাব বিজ্ঞান কথাটা মূলত দুইটা কথার সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে হিসাব আর একটা হচ্ছে বিজ্ঞান। হিসাব বলতে আমরা স্বাভাবিকভাবে বুঝি কোনো কিছু গণনা করা, অর্থাৎ আর্থিক তত্ত্ব গণনা করা। আর বিজ্ঞান হচ্ছে কোনো বিষয়ের উপর পরীক্ষা নিরীক্ষা করার পর সুসংবদ্ধ জ্ঞানকেই বিজ্ঞান বলে। সো হিসাব বিজ্ঞান কথাটা অর্থ দাঁড়াচ্ছে ব্যবসায়ে আর্থিক তথ্যাবলী লিপিবদ্ধ করা এবং সেই তথ্যাবলী বিজ্ঞানসম্মত উপায়ে দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে বিশ্লেষণ করে বিজ্ঞানসম্মত উপায়ে লিপিবদ্ধ করার প্রক্রিয়াকেই বলা হয় হিসাব বিজ্ঞান। সো এটা হলো নিজের ভাষায় যদি আমরা হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটা দিতে চাই, এইভাবে আমরা দিতে পারি কি যে হিসাব বিজ্ঞান হলো ব্যবসায়ের আর্থিক তথ্যাবলী গণনা করা এবং সেই তথ্যাবলী বিজ্ঞানসম্মত উপায়ে সুসংবদ্ধভাবে লিপিবদ্ধ করার একটি সামগ্রিক প্রক্রিয়া। আমরা এটাকে বিজ্ঞানসম্মত পদ্ধতি বলি কেন? হিসাব বিজ্ঞানের তথ্যাবলী অর্থাৎ ঘটনা চিহ্নিত হওয়ার পর, সেটা লেনদেন চিহ্নিত হওয়ার পর সেই ঘটনাগুলোকে আমরা কি করি, দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে হিসাব সমীকরণের উপর প্রভাব বিশ্লেষণ করে তারপর আমরা লিপিবদ্ধ করি দুটি পক্ষ বিবেচনা করে। সো এটাকে আমরা বিজ্ঞানসম্মত পদ্ধতি বলি। যদি আমরা একটা ভালো একটা লেখকের সংজ্ঞা দিই তাহলে আমরা এটা দিতে পারি যে অ্যাকর্ডিং টু আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের মতে হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটা এরকম হতে পারে যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ব্যবসায়ের লেনদেন সমূহ সংগ্রহ, সংকলন, সুসংবদ্ধকরণ, আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ, সেগুলো বিশ্লেষণ ও বিশদ ব্যাখ্যাকরণকে হিসাব বিজ্ঞান বলে। এটা আমরা যদি বইয়ের ভাষায় দিতে চাই ওই রকমভাবে দিতে পারি। আর অনেকেই হিসাব বিজ্ঞান বিষয়ে যদি বলে নিজের ভাষায় হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটা দেও, অনেকে আমরা হিমশিম খাই। এখন আশা করি যদি ওইটা যদি ফলো করি আমরা দিতে পারবো ইনশাল্লাহ। তো দ্বিতীয়ত আমরা আসি, আর এই অ্যাকাউন্টিং শব্দটা ল্যাটিন শব্দ থেকে উৎপত্তি হয়েছে, যার অর্থ হচ্ছে ল্যাটিন শব্দ ক্যালকুলি থেকে উৎপত্তি হয়েছে, যার অর্থ হচ্ছে গণনা করা। মূলত হিসাব বিজ্ঞানের উৎপত্তি হয়েছে গণনা করা থেকে। পরে বিভিন্ন পর্যায়ে হিসাব বিজ্ঞানের উৎকর্ষ উন্নতি সাধিত হয়েছে। সো আমরা এখন হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্য 1 নম্বরে আছে যে লেনদেন সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করার প্রক্রিয়া। হিসাব বিজ্ঞান একটি লেনদেন সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করার প্রক্রিয়া। এখানে ব্যবসার যাবতীয় লেনদেনগুলো সুশৃঙ্খল উপায়ে লিপিবদ্ধ করা হয়। 2, এটি একটি পূর্ণাঙ্গ হিসাব ব্যবস্থা। এখানে যাবতীয় লেনদেনগুলো সুন্দরভাবে লিপিবদ্ধ করা হয়। সো এটাকে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে যাবতীয় লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়, তাই এটাকে একটা পূর্ণাঙ্গ হিসাব ব্যবস্থা বলা হয়। সেকেন্ড, 3 নম্বরে আছে এটা একটি সামাজিক বিজ্ঞান। হিসাব বিজ্ঞান একটি সামাজিক বিজ্ঞান, কারণ হিসাব ব্যবস্থা সমূহ সঠিক হিসাব রক্ষণের ফলে সমাজের সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ী শ্রেণীর লোকজন ব্যবসা সম্পর্কে একটা যাবতীয় তথ্যাবলী সংগ্রহ করতে পারে। তো আমরা যেহেতু সমাজে বসবাস করি, সমাজকে নিয়ে আমাদের বসবাস, সো হিসাব বিজ্ঞানও সমাজের বাহিরে নয়। সো এটাও একটা হিসাব বিজ্ঞানকে সামাজিক বিজ্ঞানও বলা যায়। 4 নম্বরে হচ্ছে যে হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের হাতিয়ার বলা হয়।
তো ব্যবসায়ের হাতিয়ার বলা হয় কেন? যে হিসাব বিজ্ঞানের বিভিন্ন যে আর্থিক তথ্য আছে, এই আর্থিক তথ্যাবলীর মাধ্যমে ব্যবসা সম্পর্কে আমরা একটা ধারণা লাভ করতে পারি এবং ব্যবসার বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা যায়। যেমন কোথায় বিনিয়োগ করা হবে, ব্যবসায়ের ব্যয় কত, এই সম্পর্কে একটা ভালো একটা ধারণা নেওয়া যায়। সো হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের হাতিয়ার বলা হয়। অনলি হিসাব বিজ্ঞানের জ্ঞান ইউজ করে আমরা এই সিদ্ধান্তগুলো নিতে পারি, তাই হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের হাতিয়ার বলা হয়। সো এইগুলো হচ্ছে হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্য। লাস্ট ওয়ান হচ্ছে যে হিসাব বিজ্ঞান হলো একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি। কেন এটা বিজ্ঞানসম্মত পদ্ধতি আগে আমি আলোচনা করেছি। সো হিসাব বিজ্ঞান একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি বলা হয় কারণ ব্যবসায় যাবতীয় লেনদেনসমূহ বিজ্ঞানসম্মত উপায়ে দুটি পক্ষ বিশ্লেষণ করে হিসাব সমীকরণের উপর প্রভাব বিশ্লেষণের মাধ্যমে হিসাবের বইতে লিপিবদ্ধ করে। এই জন্য এটাকে একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি বলা হয়। সো এখন আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়ে। হিসাব বিজ্ঞানের উৎপত্তি কখন কিভাবে শুরু হয় এটা কোনো ইতিহাস নেই, তবে বিভিন্ন হিসাব বিজ্ঞানবিদ বিভিন্নভাবে এটা আলোচনা করেছেন। আর এই হিসাব বিজ্ঞানের ইতিহাসটা মানব সভ্যতার ইতিহাসের মতোই প্রাচীন, অর্থাৎ মানব সভ্যতার শুরু থেকে হিসাব বিজ্ঞান ব্যবস্থাটা জড়িত। আর এই হিসাব বিজ্ঞানের ইতিহাসকে মূলত 4টা পর্যায়ে ভাগ করেছে। এই 4টা পর্যায় হলো, 1 নম্বর হলো যে আদিকাল বা উন্মেষকাল, যখন হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু হয় ওই কালটাকে বলা হয় আদিকাল বা উন্মেষকাল। দ্বিতীয়ত হচ্ছে প্রাক বিশ্লেষণ কাল। সো আমরা একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমরা আজকে ক্লাসটা যেহেতু থিওরিটিক্যাল, সো আমরা বোর্ডে দেখাচ্ছি না। ইনশাল্লাহ ম্যাথের ক্লাসে আমরা বোর্ডে আলোচনা করব। তো আজকে থিওরিটিক্যাল ক্লাস যেহেতু, সো আমরা এইভাবে একটু মৌখিকভাবে বলছি। তো আদিকালের পরে হচ্ছে প্রাক বিশ্লেষণ কাল। প্রাক বিশ্লেষণ কালে কি দুতরফা দাখিলা পদ্ধতির উদ্ভব হয় তখন। আর এর পরবর্তী যুগটা হচ্ছে বিশ্লেষণ কাল। তখন হিসাব বিজ্ঞানের বিভিন্ন শাখা তৈরি হয়, যেমন ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, এরপরে খর অবচয় হিসাব বিজ্ঞানের নতুন নতুন ধারণার উদ্ভব হয়। এরপরে আসছে আধুনিক কাল। আধুনিক কালে হিসাব বিজ্ঞানের ব্যাপক উন্নতি সাধিত হয় আর হিসাব বিজ্ঞানে আলাদা আলাদা শাখা গড়ে ওঠে। হিসাব বিজ্ঞানকে যেমন ব্যবস্থাপনা একটা আলাদা হিসাব বিজ্ঞান, ওইখানে আলাদাভাবে হিসাব রাখা মানব সম্পদ হিসাব বিজ্ঞান, টোটালি অর্থাৎ হিসাব বিজ্ঞানের চরম উৎকর্ষ সাধিত হচ্ছে বর্তমান যুগে। সো এই আদিকালটাকে আবার কয়েকটি পর্বে ভাগ করা হয়েছে। এই আদিকালের বিস্তৃতিটাকে কয়েকটা পর্বে ভাগ করা হয়েছে, মূলত 4টা পর্যায়ে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে প্রস্তর যুগ। প্রস্তর যুগে মূলত মানুষ গুহায় বসবাস করত। তখন তারা কি করত, জীবিকা নির্বাহের জন্য ফলমূল পশু পাখি সংগ্রহ করত। তখনও কিন্তু একটা হিসাব বিজ্ঞান তাদের সাথে জড়িত ছিল, যদিও সেটা তারা হিসাব রাখত। মূলত আগে আলোচনা করছি, হিসাব বিজ্ঞান হচ্ছে মূলত গণনা করার উৎপত্তি থেকে হিসাব বিজ্ঞানের গণনা করার প্রয়োজনীয়তা থেকে হিসাব বিজ্ঞানের উৎপত্তি। তখন মানুষ কিভাবে হিসাব করত, ফলমূল সংগ্রহ করত, তারা পাথরের গায়ে খোদাই করে লিখে রাখত, প্রস্তর কোণে আঁচড় কেটে তারা হিসাব রাখত প্রস্তর যুগে। এরপরে প্রস্তর যুগের পরে আরেকটা যুগ আসছিল, যেটা প্রাচীন যুগ। গুহা ছেড়ে সমভূমিতে বসবাস শুরু করে। তখন তারা তাদের কৃষিকাজ করতে, তারা কৃষিকাজের কলা কৌশলগুলো তারা আয়ত্ত করে। তখন তাদের এই যে কৃষিকাজের যে দ্রব্যগুলো আছে তারা বিভিন্নভাবে হিসাব রাখত। তারা কিভাবে হিসাব রাখত, যে ঘরের দেওয়ালে দাগ কেটে অথবা রশিতে গিট দিয়ে। এগুলো অবজেক্টিভে আসতে পারে যে হিসাবে প্রাচীন যুগে মানুষ কিভাবে হিসাব রাখত। এগুলো হিসাব রাখার ধরনগুলো আমাদের একটু জানতে হবে। এরপরে আসছে বিনিময় যুগ। বিনিময় যুগটা হচ্ছে যে দ্রব্যের বিনিময়ে দ্রব্য বিনিময় প্রথা যেটাকে বলা হয়। বিনিময় যুগে মানুষ যখন তাদের সমাজ ব্যবস্থা মানুষ বাড়তে থাকে, তখন তাদের চাহিদা মেটানোর জন্য তারা কি করত, বিনিময়ের সিস্টেম অনুসরণ করত। যেমন কারো যদি
চাল তাকে আরেকজনের ঢাল আছে, তখন তারা এক্সচেঞ্জ করতো, তার বিনিময়ের মাধ্যমে তাদের চাহিদা পূরণ করত। ওইটাকে বলা হয় বিনিময়। তখন তাদের বিনিময়ের এই হিসাবগুলা রাখতো, বিভিন্নভাবে হিসাব রাখতো তারা, বিনিময়ের যে সিস্টেমগুলো তারা বিভিন্নভাবে হিসাব রাখতো। তারা কি করতো যে দরজার কপাটে অথবা মাটির দেওয়ালে রং দিয়ে দাগ কেটে তারা হিসাব রাখতো, কয়টা বিনিময় হইল, কার সাথে বিনিময় হইল, এইভাবে তারা কি করতো, হিসাব রাখতো। ওইটা হচ্ছে আদিকালের হিসাব বিজ্ঞান কিভাবে ইউজ হইতো মানুষের মাঝে। এরপরে মুদ্রা যুগ, বিনিময়ের মূলত মুদ্রা যুগ, যখন দেখে যে বিনিময়ের প্রথা, বিনিময় করতে অনেক অসুবিধা হয়, তাদের এই এই অসুবিধা দূর করার জন্য মুদ্রার আবিষ্কার হয়, তখন এটাকে বলা হয় মুদ্রা যুগ। তখন মুদ্রা যুগটা মূলত কি জন্য আবিষ্কার হয়, যে বিনিময় প্রথার অসুবিধা দূর করার জন্য মুদ্রার প্রচলন হয়। আর এই সময় কি হয়, বণিক শ্রেণীর উদ্ভব হয়, ব্যবসা বাণিজ্য শুরু করে মানুষ, আর শিক্ষা ব্যবস্থারও প্রচলন হয়, বাকিতে ক্রয় বিক্রয় করতে মানুষ শিখে। তখন মানুষ হিসাব রাখতো খাতায় লিখে, তখন এই মানুষ মৌখিকভাবে হিসাব রাখতো না, খাতায় লিখে হিসাব রাখতো। আর যেটাকে বলা হয় আমরা একতরফা দাখিলা পদ্ধতি জানি, ওইটাই হচ্ছে মুদ্রা যুগে আবিষ্কার হয়। সো কোশ্চেন আসতে পারে যে একতরফা দাখিলা পদ্ধতি উদ্ভব হয় কোন যুগে? মুদ্রা যুগে। তখন মানুষ হিসাব রাখতো খাতায় লিখে, যে আমরা মুদির দোকানে কিংবা অন্য কোনো এই এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে, যে আমরা হিসাব দেখি যে বাকিতে লিখে, বাকিতে ক্রয় হয়েছে এটা লিখে রাখলাম, ওইটাকেই বলা হয় একতরফা দাখিলা পদ্ধতি। তখন মানুষ কি করতো, যে একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখতো মুদ্রা যুগে। সো আমরা আদিকালটা বিস্তারিতভাবে জানলাম। এরপরে প্রাক বিশ্লেষণকাল একটা খুব গুরুত্বপূর্ণ একটা এই সময় হচ্ছে, হিসাব বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ সময় হচ্ছে প্রাক বিশ্লেষণকাল। কারণ এই সময় দুতরফা দাখিলা পদ্ধতির উদ্ভব হয়, আর এই দুতরফা দাখিলা পদ্ধতিকে বলা হয় হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি। আর এর উপর ভিত্তি করে হিসাব বিজ্ঞানের ব্যাপক দাখিলা পদ্ধতি উদ্ভব হয়। সো এটার উদ্ভাবক হচ্ছে ইতালীয় একজন প্রখ্যাত দার্শনিক, ধর্মযাজক, গণিতশাস্ত্রবিদ লুকা পেসিওলি। সে একটা বই, ইতালীয় ভাষায় একটা বই লিখছিল। বইটা মূলত গণিত শাস্ত্রের উপর ভিত্তি করে লেখা হয়েছিল, পরবর্তীতে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হিসেবে কাজ করে। ঠিক আছে, বইটার নাম হচ্ছে ইতালীয় ভাষায় সোম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনি এন্ড প্রপোর্শনালিটা। আশা করি যারা হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট এই বইটা নাম অনেকেই শুনছেন। তো বইটা মূলত ইটালীয় ভাষায় লিখিত ছিল। আর এই বইটা কোন শাস্ত্রের উপর ভিত্তি করে? গণিত শাস্ত্রের উপর ভিত্তি করে। আর এই বইটা কয়েকটা খণ্ডে ভাগ করা ছিল। তৃতীয় খণ্ডে হিসাব বিজ্ঞানের আলোচনা করা হয়েছে দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে। আর এই বইটা প্রকাশ পায় 1494 সালে। সালটা অনেকেই জানা, হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট হিসাবে এই সালটা অনেকেই জানে, যে 1494 সালে হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতি উদ্ভব হয়। আর এই কত তারিখে আমরা অনেকে জানি না, যে কত তারিখে হিসাব বিজ্ঞানের বইটা উদ্ভব হয়। সো আমরা এটা আজকে তারিখটা জানবো, যে 10ই নভেম্বর। 10ই নভেম্বর হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতির বইটা উদ্ভব হয়। আর একটা বিষয় হচ্ছে যে আমরা একটা নতুন আজকে একটা শিখবো, যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে কত তারিখে, অর্থাৎ আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস কত তারিখে? 10ই নভেম্বর। 10ই নভেম্বর হচ্ছে আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস, কারণ এই তারিখেই মূলত এই দুতরফা দাখিলা পদ্ধতির উদ্ভব হয়, এই বইটা আবিষ্কার হয়। এই জন্য এটাকে আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়। সো আমরা এখন হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব। যে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য মূলত, আমরা তো বেসিক উদ্দেশ্য হচ্ছে গণনা করার প্রয়োজন থেকে হিসাব বিজ্ঞানের উৎপত্তি। সো আমরা এটা আর একটু সুন্দরভাবে শিখব, যে হিসাব বিজ্ঞানের কিছু মৌলিক উদ্দেশ্য আছে, আবার কিছু গৌণ উদ্দেশ্য আছে। যে হিসাব বিজ্ঞানের কিছু মৌলিক উদ্দেশ্য রয়েছে, যে উদ্দেশ্যগুলো সাধন করার জন্যই মূলত হিসাব বিজ্ঞানের উৎপত্তি হয়েছে, সেই উদ্দেশ্যগুলোকে বলা হয় মুখ্য উদ্দেশ্য বা প্রধান উদ্দেশ্য। সো 1 নম্বরে হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্যের মধ্যে পড়ে যে লেনদেন লিপিবদ্ধ করা। অর্থাৎ ব্যবসায় তো দৈনন্দিন অনেক ঘটনাই ঘটে, সব ঘটনা কিন্তু
লেনদেন নয়। সো যেগুলো লেনদেন সেগুলো আলাদা করে লিপিবদ্ধ করাই হচ্ছে হিসাব বিজ্ঞানের মেইন উদ্দেশ্য। 2 নম্বর হচ্ছে ব্যবসায় আর্থিক ফলাফল নির্ণয় করা। আর্থিক ফলাফল নির্ণয় করা এর মানে কি হচ্ছে যে আমরা ব্যবসা করলাম, তো এটার পিছনে তো আমাদের অবশ্যই একটা উদ্দেশ্য আছে। মেইন উদ্দেশ্য, ব্যবসার মেইন উদ্দেশ্য কি আমরা জানি যে মুনাফা অর্জন করা। সো এইটাকেই বলা হয় আর্থিক ফলাফল নির্ণয় করা। যে আর্থিক ফলাফলের মাধ্যমে আমরা কি জানতে পারি, ব্যবসায় কত লাভ হয়েছে, কত লস হয়েছে, অর্থাৎ মুনাফা হয়েছে না ক্ষতি হয়েছে, এটা আমরা জানতে পারি। এটাকে বলা হয় আর্থিক ফলাফল। আর এটা আমরা কিভাবে জানতে পারি, যে আর্থিক বিবরণী করার মাধ্যমে, বিশদ আয় বিবরণী করার মাধ্যমে জানতে পারি। 2 নম্বর হচ্ছে ব্যবসায়ের সামগ্রিক আর্থিক অবস্থা জানা। ওইটাও হিসাব বিজ্ঞানের একটা উদ্দেশ্য। যে এটা কেমনে আমরা জানতে পারি, যে আর্থিক ফলাফল আর আর্থিক অবস্থা কিন্তু এক নয়। আর্থিক ফলাফল হচ্ছে ব্যবসায় কত লাভ হয়েছে না লস হয়েছে ওইটা, আর আর্থিক অবস্থা হলো ব্যবসায় একটা সামগ্রিক অবস্থা। ব্যবসায় কত সম্পদ আছে, কত দায় আছে, কত লাইবিলিটিস আছে, অর্থাৎ ব্যবসায় কতটুক পজিশনে আছে, ওইটা কি বলা হয় ব্যবসায় আর্থিক অবস্থা। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট উদ্দেশ্য হচ্ছে যে হিসাব বিজ্ঞানের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট উদ্দেশ্য হচ্ছে যে সংশ্লিষ্ট পক্ষসমূহের নিকট আর্থিক তথ্য পরিবেশন করা, সিদ্ধান্ত গ্রহণ উপযোগী আর্থিক তথ্য পরিবেশন করা। হিসাব বিজ্ঞানের বিভিন্ন পক্ষ আছে, তাদেরকে কি করা যায়, সিদ্ধান্ত গ্রহণ উপযোগী তথ্য সরবরাহ করা। ওইটা হলো হিসাব বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য। হিসাব বিজ্ঞানের গুরুত্ব প্রয়োজনীয়তা এখন আমরা আলোচনা করব। আমরা হিসাব বিজ্ঞানের গুরুত্বটা অবশ্যই বুঝতে পারছি। ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থাৎ সমগ্র ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। তো ব্যক্তিগত পর্যায়ে হিসাব বিজ্ঞানের গুরুত্ব কেমন? ব্যক্তিগত পর্যায়ে আমরা যদি হিসাবের প্রয়োজনীয়তা অনুভব না করি, তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যা হয়। যেমন আয় বুঝে ব্যয় করা একটা মতবাদ আছে। আমরা যদি সঠিকভাবে হিসাব করি, তাহলে কি আমরা আমাদের আয় অনুযায়ী আমরা ব্যয় করতে পারবো। যদি এটা হিসাব যদি না থাকে, তাহলে আমাদের মধ্যে, ধরেন আমার 10,000 টাকা ইনকাম আছে, কিন্তু আমি এই 10,000 টাকার মধ্যে আমার যত যাবতীয় ব্যয় লিমিটেশনের মধ্যে রাখতে হবে, এগুলোর মধ্যে। কিন্তু আমরা যদি হিসাব করে না চলি, তখন মাস শেষে দেখা গেলো যে মাসে 10 দিন থাকতে আমাদের কি হয়ে গেল, 10,000 টাকা শেষ হয়ে, তখন আমাদের ঋণ করতে হবে। সো যদি আমরা সঠিকভাবে হিসাব করে চলি, তাহলে আমাদের কিন্তু এটা হয় না। এই ব্যক্তিগত পর্যায়েও কিন্তু হিসাব বিজ্ঞানের প্রয়োগ আছে। প্রাতিষ্ঠানিক পর্যায়ে হিসাব বিজ্ঞানের প্রয়োজন তো আমাদের এটা বলতে হয় না, অনস্বীকার্য। প্রত্যেকটা প্রতিষ্ঠানে যদি হিসাব না রাখে, তাহলে কিন্তু সঠিক আর্থিক চিত্রটা আসবে না, ব্যবসা অনেক লসের মধ্যে থাকবে। এরপর রাষ্ট্রীয় পর্যায়েও হিসাব বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। রাষ্ট্রের বাজেট প্রণয়ন, কর ব্যবস্থা, অর্থাৎ বিভিন্ন উন্নয়নমূলক কাজ, সব ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। হিসাব করে চলতে হয়। এরপর আন্তর্জাতিক পর্যায়েও হিসাব বিজ্ঞানের প্রয়োগ আছে। এগুলো হলো হিসাব বিজ্ঞানের গুরুত্ব, প্রয়োজনীয়তা। এগুলো রিডিং পড়তে হবে, নিজের বাসায় এগুলো রিডিং পড়লেই পারা যাবে ইনশাল্লাহ। আর আরেকটা কথা বলেন, এই যে রিডিং পড়ার সময় আমরা করে পড়ব, যে বিষয়গুলো ইম্পর্টেন্ট এগুলো। তারপর রিভিশন দেওয়ার সময় কি করব, যে সবগুলো বই কিন্তু আমরা পরীক্ষার আগে সব গল্প লাইন বাই লাইন কিন্তু পড়ার সময় থাকে না। সো আমরা যদি মার্ক করে পড়ি, পরীক্ষার আগে ইম্পর্টেন্টগুলো একটু চোখ বুলায় গেলেই হয়। এভাবে আমরা পড়ব টেকনিকে। এরপরে হচ্ছে যে হিসাব বিজ্ঞানের হিসাব তত্ত্বের ব্যবহারকারী, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস। হিসাব তত্ত্বের ব্যবহারকারী, মূলত হিসাব বিজ্ঞানের 2 ধরনের হিসাব তত্ত্বের ব্যবহারকারী আছে। 2 ধরনের, একটা হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী, আর একটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। সো আমরা এখন শিখব অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা আর বাহ্যিক ব্যবহারকারী কারা। একটা সংজ্ঞা শিখাই দিব ইনশাল্লাহ। এটা যদি আমরা ফলো করি, তাহলে অভ্যন্তরীণ ব্যবহারকারী আর বাহ্যিক ব্যবহারকারীর মধ্যে কোনো সমস্যা হবে না। ওইটা অবজেক্টিভে সবচেয়ে বেশি আসে, যে নিচের কোনটি হিসাব বিজ্ঞানের অভ্যন্তরীণ ব্যবহারকারী, নিচের কোনটি হিসাব বিজ্ঞানের বাহ্যিক ব্যবহারকারী, ওটা আমাদের আইডেন্টিফাই করতে অনেক সময় সমস্যা হয়। সো এই সংজ্ঞাটা যদি আমরা মনে রাখি, তাহলে এটা আর সমস্যা হবে না। তো সংজ্ঞাটা হচ্ছে যে যারা ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। কি বললাম, যে যারা ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে, মঙ্গল চায়, হিসাব তত্ত্বের অভ্যন্তরীণ ব্যবহারকারী। আবার বলি যে হিসাব তত্ত্বের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা, যারা ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে এবং ব্যবসায়ের মঙ্গল চায়, তারা হচ্ছে হিসাব তত্ত্বের অভ্যন্তরীণ ব্যবহারকারী।
আর বাহ্যিক ব্যবহারকারী তাহলে কোনটা? সেম এটার উল্টাটা, অর্থাৎ যারা হিসাব বিজ্ঞানের নিজস্ব স্বার্থ ছাড়া হিসাব বিজ্ঞানের ইন্টারনাল বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না, তারা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। সো আমরা অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং বাহ্যিক ব্যবহারকারী কারা একটু আমরা জেনে নিই। মালিক, প্রথমে আস্তে আস্তে মালিক হচ্ছে ব্যবসায়ের কি, তারা মালিক তো অবশ্যই ব্যবসায়ের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে, ব্যবসায় কি কোথায় বিনিয়োগ করব, কোন খাতে বিনিয়োগ করব, অর্থাৎ ব্যবসায়ের লাভ কীরকম হয়েছে, অর্থাৎ টোটাল অভ্যন্তরীণ ব্যাপারে সে সিদ্ধান্ত নিতে পারবে এবং সে কি অলওয়েজ ব্যবসার মঙ্গল চায়। সো আমরা মালিককে কি বলবো? অভ্যন্তরীণ ব্যবহারকারী বলবো না বাহ্যিক ব্যবহারকারী বলবো? অবভিয়াসলি অভ্যন্তরীণ ব্যবহারকারী। এরপরে আছে ব্যবস্থাপক, যারা ব্যবসায়ের বিভিন্ন ব্যবস্থাপনার কাজে থাকে, পরিচালনার কাজে থাকে, কর্মচারীবৃন্দ, এরাই হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। অনেকেই ধারণা যে অভ্যন্তরীণ ব্যবহারকারী অনলি যারা প্রতিষ্ঠানের 4 দেওয়ালের ভিতরে থাকবে তারাই অভ্যন্তরীণ ব্যবহারকারী। ইটস নট এটা যুক্তিসঙ্গত না, পারফেক্ট আইডিয়া ওইটা না। মূলত ওইটাই হচ্ছে যারা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে এবং প্রতিষ্ঠানের মঙ্গল চায়, তারাই হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। সো আর বাহ্যিক ব্যবহারকারী কারা? বিনিয়োগকারী কি ইচ্ছে করলে আমার প্রতিষ্ঠানের ইন্টারনাল বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না। সে প্রতিষ্ঠানে যত টাকা বিনিয়োগ করেছে তার সেই টাকার উপরেই সে কথা বলতে পারবে, এক্সট্রা কথা বলতে পারবে না, আমাদের ইন্টারনাল বিষয়ে সে হস্তক্ষেপ করতে পারবে না। বিভিন্ন পাওনাদার আছে, তারা কি করতে পারে যে পাওনা টাকার উপরেই তারা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলতে পারবে। এরপরে ভোক্তা আছে, তারা কি করতে পারবে? ক্রয় করতে পারবে, তারা পণ্যের ব্যাপারে কথা বলতে পারবে। কর কর্তৃপক্ষ ওইটা হচ্ছে যারা যে সরকারি পক্ষ, তারা কি কত টাকা কর তাদের দিতে হবে, তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েই কথা বলতে পারবে অনলি। এরপরে কয়েকটা কনফিউশন আইটেম আছে যেগুলো আমরা অভ্যন্তরীণ না বাহ্যিক আইডেন্টিফাই করতে পারি না, ওইটা নিয়ে আলোচনা করব। প্রথমে আছে অর্থ পরিচালক আর অর্থনীতিবিদ, এই দুইটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। অর্থ পরিচালক হচ্ছে যে বড় বড় কোম্পানি অর্থাৎ বড় বড় প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগ থাকে, একটা বিভাগ থাকে অর্থ পরিচালক, তারা কি করে যে ফাইন্যান্সিয়াল যে বিষয়টা আছে ওইটা তারা ম্যানেজ করে। সো এটা প্রতিষ্ঠানের মধ্যেই আছে, তো এটাকে আমরা কি বলবো? অভ্যন্তরীণ ব্যবহারকারী বলবো। আর অর্থনীতিবিদ হচ্ছে ওইটা হলো সম্পূর্ণ ডিফারেন্স। বিভিন্ন অর্থনীতিবিদ আছে, তারা অর্থনীতি নিয়ে কাজ করে, তারা কিন্তু অভ্যন্তরীণ ব্যবহারকারী না। সো এই জিনিসটা আমরা আমাদের মাথায় রাখতে হবে যে অর্থনীতিবিদ আর অর্থ পরিচালক দুই জিনিস। আর একটা হচ্ছে কোম্পানির নিবন্ধক। সো এটা আসলে কথাটার সাথে অনেকটা আমাদের ঝামেলা লাগতে পারে যে কোম্পানির নিবন্ধক, এটা তো কোম্পানির সাথে রিলেটেড, তো এটা অভ্যন্তরীণ হবে। কিন্তু না, কোম্পানির নিবন্ধক এটা অভ্যন্তরীণ না, এটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। কারণ কি, সে শুধু নিবন্ধকেরই কাজ করে, সে প্রতিষ্ঠানে ইন্টারনাল বিষয়ে কোনো কিছু করতে পারে না। সো আরেকটা কনফিউশনের বিষয় হচ্ছে যে হিসাব নিরীক্ষক আর অভ্যন্তরীণ নিরীক্ষক, দুইটার মধ্যে আমাদের অনেক সময় কনফিউশন লাগে যে হিসাব নিরীক্ষক আর অভ্যন্তরীণ নিরীক্ষক দুই জিনিস। হিসাব নিরীক্ষক হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী আর অভ্যন্তরীণ নিরীক্ষক হচ্ছে এই অভ্যন্তরীণ ব্যবহারকারী। কেন? হিসাব বিজ্ঞানের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অনেক তো শাখা থাকে, তো একটা ডিপার্টমেন্ট থাকে কি করে, অভ্যন্তরীণ নিরীক্ষক অডিট করে, তারা কি করেছে হিসাব বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা তারা এই বিষয়ে কি করে মতামত করে, বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত দেয়, পরামর্শ দেয়, তারা হলো অভ্যন্তরীণ নিরীক্ষক। সো নিরীক্ষক কথাটা থাকলে, যদি এটা অভ্যন্তরীণ থাকে তাহলে আমরা এটাকে অভ্যন্তরীণ বলবো, যদি অভ্যন্তরীণ কথাটা না থাকে তাহলে এটা অলওয়েজ বাহ্যিক ব্যবহারকারী। সো আজকের ক্লাস এই পর্যন্তই। এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের একটা থিওরিটিক্যাল সাবজেক্ট। তো আমরা পরবর্তীতে হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আশা করি সকলেই, যদি কোনো জানার ইচ্ছা থাকে কমেন্টে বলবেন, ইনশাল্লাহ আমরা বলার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।